হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি ফয়সাল বলছি। ফয়সালের এই ঘটনা পড়ার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, এই ঘটনাটি আপনাদের অনেক চাওয়ার, আপনারা বারবার শুনতে চান। আমি বলি যে আপনারাই এই শো কিভাবে চলবে সেটা ডিসাইড করেন। আপনারাই ঠিক করেন কোন ঘটনা চলবে, কোন ঘটনা চলবে না, কখন কোনটা যাবে, কখন কোনটা যাবে না। সো আপনাদের পছন্দ অনুযায়ী আমরা এই মুহূর্তে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিন্তু একটা ঘটনা পড়ে শোনাচ্ছি। এবং আপনি চেয়েছিলেন যে আপনারা যে অনেকদিন ধরে আমি ইমেল পাচ্ছিলাম যে হাফেজ মাইনুদ্দিন ভাইকে নিয়ে আসার কথা, আমরা সেটাও আজকে করেছি। সো আমার মনে হয় সব মিলিয়ে আজকের এপিসোডটি খারাপ যাবে না। যাই হোক, তারপর তিনি লিখছেন, ফয়সাল লিখছেন, আমার হোম টাউন সিরাজগঞ্জ কাজীপাড়া। সেই 2014 সাল থেকে আমি আপনার প্রোগ্রাম শুনি। অসম্ভব ভালো লাগে, যেটা বলার মতো না। রাতে ঘুমানোর সময় মোবাইলে চালু করে বালিশের নিচে রেখে ঘুমাই, যার জন্য মায়ের কাছে অনেক বকা খাই। আর তারপর তিনি লিখেছেন যে আরো অসম্ভব ভালো লাগে বাবু ভাই, আফনান ভাই, আলিফ ভাইয়ের বলা ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিকের, আমার নানা এবং তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এটা কোনো ভয়ের ঘটনা না। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিকের সাইড এফেক্ট নিয়ে। 2003 কি 2002 কি 3 এরকম একটা সময় নানারা দুই ভাই পবিত্র হজ সম্পন্ন করেন। মূলত তখন থেকেই ঘটনার শুরু। আমার নানার সাথে মূলত ঘটনাটা ঘটে। যেটা ঘটে তা হলো, নানা বাড়িতে থাকতে চাইতো না। বাড়িতে থাকাটা তার একদম সহ্য হতো না। সারা শরীর জ্বালাপোড়া করত। রাতে একদম ঘুম হতো না। মুখের এক পাশ হালকা বাঁকা হয়ে যায় এবং সেই কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। অনেকটা অ্যাবনর্মাল হয়ে যান। প্রাথমিক পর্যায়ে আমার মামারা নানাকে বিভিন্ন ডাক্তার দেখান। ডাক্তার বিভিন্ন টেস্ট দিলেও সব টেস্টে নেগেটিভ রেজাল্ট আসতো। এর কিছুদিন পর যখন কোনো ডাক্তার দেখেও কোনো কাজ হলো না, তখন আমার মামা আমাদের পাশের গ্রামের এক কবিরাজের কাছে যায়। সে বিভিন্ন রিচুয়াল করে বলে আমার নানাকে বান মারা হয়েছে। ক্রস ম্যাচিং করার জন্য আরো দুজন কবিরাজের কাছে যাওয়া হয়। আমার মনে হয় যিনি ক্রস চেক করার কথা বলছেন, যে আরো দুজনের কাছে যাওয়া হয়, কিন্তু তারা কেউই বান তুলতে পারবে না বলে দেয়। যাই হোক, শেষে এমন একজন কবিরাজের সন্ধান পায় যে জিন দ্বারা তদবির করে। নানার বাড়িতে রাতে আসে এবং আসার পরে প্রথমে তারা যে কাজটা করে সেটা হচ্ছে সুতো দিয়ে দুই হাতের কনিষ্ঠ অঙ্গুলি থেকে কনুই পর্যন্ত মাপে। মাপার শেষে দেখা গেল দুই হাতের মাপের পার্থক্য 1 ইঞ্চি। কবিরাজ এর কথা মতে নানাকে বান মারা হয়েছে, এটাই নাকি তার প্রমাণ। এরপর কবিরাজ তার নিজের ওপর জিন নিয়ে আসে এবং তার মাধ্যমে জানতে পারে নানাকে 2 জায়গায় তাবিজ করা হয়েছে। তাবিজ দুটো জিনের মাধ্যমে তোলা হয়, যেগুলো দুটো চুলার নিচে পোতা হয়েছিল। ওই জিন বলেছিল নানাকে অগ্নিবাণ মারা হয়েছিল, আর ওই 2 তাবিজের এক তাবিজ নষ্ট ছিল, যার কারণে অন্য ওই জিন বলেছিল
তারাকে অগ্নিবাণ মারা হয়েছিল এবং কবিরাজ দিয়ে অন্য একটা তাবিজ করা হয় এবং পোতা হয় রানিং চুলার নিচে। জিন তাবিজ দুটো ভাঙে, তার ভেতর পাওয়া যায় যে সমস্ত জিনিস, তার মধ্যে বাবুই পাখির পালক, হাতের নখ, কাপড়ের টুকরো, চিকার চামড়া, একটা কাগজ যাতে নানা ধরনের মূর্তি আঁকা ছিল এবং আরো কিছু লেখা ছিল আর কি। জিনটি আরো বলেছিল যে বাবুই পাখির পালক দেওয়ার জন্য নানা বাড়িতে ছেড়ে সব সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং চিকার চামড়া দেওয়ার জন্য রাতে ঘুমাতে পারতো না। আর চুলার নিচে পোতা হয়েছিল বলে তার গা সব সময় আগুনের মতো জ্বলতো। তখন নানার শরীরেও আগুনের মতো জ্বলতো যখনই চুলা জ্বালানো হতো। এই জন্য রানিং চুলার নিচেই এটা রাখা হয়েছিল। বান মারার পর নানা ধীরে ধীরে, বান তোলার পরে আর কি, নানা ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু পুরোপুরি আর কখনোই ঠিক হয় নাই। 2008 সালে আমার নানা মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত নানা এই অগ্নিবাণের সাইড এফেক্ট বয়ে বেড়াতেন। ঘটনাটা এই পর্যন্তই, কিন্তু ঘটনাটা এখনো আমার মনে দাগ কেটে আছে, কারণ পুরো ঘটনাটাই ঘটে আমার চোখের সামনে। একটা কথা না বললেই না, বান মারাটা কুফরি কালাম, এর সাথে জড়িত সকল পক্ষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হয়। আমিও সেটাই বলবো যে এই কাজটা সম্পর্কে আগ্রহ থাকাও কারো ঠিক না। সত্যি এটা আগ্রহ থাকার মতো কোনো কাজ না, এটা করার মতো কোনো কাজ না। এই ধরনের কাজ থেকে আল্লাহ যেন সব সময় আমাদের দূরে রাখেন, হেফাজত করেন, সেটাই আমার প্রার্থনা। আর আপনাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে অবশ্যই লিখে পাঠাবেন আমাকে। লেখার ঠিকানা rasul.bhoot.com@gmail.com। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সপ্তর্ষি দত্ত, আমার বাড়ি ময়মনসিংহ জেলায়, যদিও বাবা চাকরির সূত্রে বর্তমানে আমি জামালপুর জেলায় থাকি। আমি এখানকার একটা সরকারি স্কুলে ক্লাস 9-এ পড়ি। আসলে ঘটনাটি ঘটে আমার এক বোনের সাথে। আমার বোনের নাম নিরুপমা, ছদ্মনাম। ঘটনাটি ঘটে 2018 সালে। তখন আমার বোন কলেজে পড়ে। আমি ঠিক তার মতো করেই বলছি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তাই বাবার চাকরির জন্য আমরা কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা এসেছি। বাবা আগে থেকেই এখানে একটা বাড়ি ঠিক করে রেখেছিলেন। এখানে নতুন বাড়িতে এসেই সবাই নতুন বাড়ি গোছানোর কাজে লেগে পড়ে। আমাদের নতুন বাড়িটি ছিল হাফ বিল্ডিং। এই নতুন পরিবেশে এসে আমার বেশ ভালোই লাগে, কারণ আমাদের নতুন বাড়ির চারপাশে ছিল প্রচুর গাছ, সামনে ছিল একটা ছোট্ট পুকুর, আর পেছনে ছিল একটা বাগান। আমার বাগানটা বেশ পছন্দ ছিল, কারণ বাগানটা ছিল খুব সুন্দর এবং শান্ত। বাগানের একটা জায়গা ছিল বাঁধানো। আমি দিনে যখনই সময় পেতাম ওই বাগানে গিয়ে বসতাম। বাগানটা আমার ভালো লাগতো বিধায় আমি আমার ঘর হিসেবে বেছে নেই সেই বাগানের সাথে লাগোয়া ঘরটি। যেন আমি জানালা খুলে দিলেই দেখতে পাই ওই বাগানটি, এবং ওই ঘরের বাগানের সাথে লাগানো একটি দরজা ছিল, ফলে আমি ইচ্ছে করলেই ওই বাগানটিতে যেতে পারতাম। নতুন বাগানটিতে ওঠার 1 মাস পরে, অর্থাৎ নতুন বাড়িটিতে ওঠার 1 মাস পরে, সময়টা ছিল জুন মাস। একদিন রাতে আমি পড়ছিলাম। আমি আমার ঘরে একাই থাকতাম। হঠাৎ শুনি আমার জানালার পাশে মেয়েলি গলায় কেউ কাঁদছে। তখন
রাত প্রায় 1টা। বাইরে কে কাঁদছে এটা দেখার জন্য আমি দরজা খুললাম। আমি জানালা খুললাম, জানালা খুলি দেখি কিছু নেই, কারণ চারপাশটা তখন অন্ধকার, কিছু দেখতেও পেলাম না। এবং জানালা খোলার সাথে কাঁদার শব্দটাও বন্ধ হয়ে গেল। আমি আবার জানালাটি বন্ধ করে দিলাম। একটু পরে জানালায় কে যেন সজোরে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কার শব্দ শুনে আমি প্রচন্ড চমকে গেলাম। ধাক্কাটা একবার না, দুইবার না, বারবার হতে থাকলো। আমি জোরে বললাম, কে কে এমন করছে? আমি এই কথা বলার সাথে সাথে ধাক্কা দেয়া বন্ধ হয়ে গেল এবং চারপাশ যেন একদম চুপচাপ হয়ে গেল। কিন্তু একটু পরে আবার শুরু হলো ধাক্কা দেয়া। আর শুধু জানালা দরজাতেও চারপাশে কাউকে দেখতে পেলাম না। আমার ঘর, আমার মা, আমার বাবার ঘর এমন যে আমি যদি জোরে কোনো কথা বলি তাহলে সেটা তাদের ঘর থেকে শোনা যাবে। কিন্তু আজব ব্যাপার হলো, এত জোরে জোরে কেউ দরজা ও জানালায় ধাক্কা দিল, এই শব্দটা তারা কেউ শুনতে পায়নি। যাই হোক, ওই রাতে আর কিছু হলো না। পরদিন সকালে সারাদিন কলেজ, প্রাইভেট নিয়ে ব্যস্ত ছিলাম। গত রাতের কথা আমার মনেই ছিল না। সারাদিন ভালোই কাটলো। বিকেল বেলা কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে বাগানে গেলাম। অনেকক্ষণ ছিলাম ওখানে। সেই রাতে আবার আমি পড়ছিলাম। তখন আনুমানিক রাত 1:30 বা 2টা বাজে। হঠাৎ শুনি গত রাতের মতো কেউ কাঁদছে। আমি আবার জানালাটা একটু অল্প খুলি এবং দেখতে পাই একজন নারী মূর্তি আমার জানলার কাছে ওই বাঁধানো জায়গাটায় বসে কাঁদছে। ভাবুন, এটা আপনার জানালা, আপনি জানালা খুলছেন আর দেখতে পাচ্ছেন সেই নারীকে কাঁদছে। আমি কেন যেন ওই অবয়বটিকে দেখে ভয় পাই এবং তাড়াতাড়ি জানালা বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পরে ওই নারী আমার জানালার কাছে এসে আমার নাম ধরে ডাকতে বলল তা কিছু খেতে দিতে। এত রাতে আমার নাম ধরে ডাকায় আমি বেশ অবাক হলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? এত রাতে কেন? এই কথা জিজ্ঞেস করার পর আর কোনো উত্তর পেলাম না। একবার ভাবলাম মা বাবাকে ডেকে তুলি, কিন্তু মা বাবা ঘুমোচ্ছেন, তাদের ঘুম ভেঙে যাবে এই কথা ভেবে আবার ডাক দিলাম না। আমি জানালা খুলবো না করেও কৌতূহলের বশে জানালা খুলে ফেললাম। খুলতেই দেখি বাঁধাই করা জায়গাটার উপরে যে গাছটা আছে সেখানে একটা কিছু ঝুলছে। কিছুক্ষণ ভালোভাবে খেয়াল করার পর বুঝলাম ওটা একটা লাশ। ভাবুন তো, জানালা খুলে দেখতে পেলেন একটা লাশ। রাত 1টা। আমি একটা জোরে চিৎকার দেই। আমার আর কিছু মনে নেই। পরদিন যখন আমার জ্ঞান ফেরে, আমার গায়ে তখন প্রচন্ড জ্বর। আমার জ্ঞান ফেরার পর সব কথা মা বাবাকে জানাই। তারা বিষয়টা পাত্তা দেয় না, আমার মনের ভুল বলে উড়িয়ে দেয়। আমি ভূত প্রেতে সব বিশ্বাস করতাম না, তাই আমিও মনে করি ওটা আমার মনের ভুল ছিল। কিন্তু এর কিছুদিন পর আমার আর কোনো সমস্যা হয়নি। কয়েকদিন পর আমি এক রাতে ঘুমোচ্ছিলাম, তখন আবারও হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখি চারপাশ অন্ধকার, কিন্তু আমি রাতে সবসময় ডিম লাইট জ্বালিয়ে ঘুমাই। কিছুক্ষণ পর আমি বুঝতে পারি আমার ঘরের ভেতরে আমি নেই। আমি ঘুমিয়ে আছি বাগানের ওই শান বাঁধানো জায়গাটায়। প্রচন্ড ভয় পাই আমি কিছুতেই বুঝতে পারি না কিভাবে এখানে এলাম। আমি তো ঘরেই ছিলাম। ভাবুন তো, ঘর
ঘর থেকে আপনি চলে এসেছেন অন্য একটা জায়গায়, চোখ খুলে দেখলেন সেই জায়গাটি, যে জায়গাটিতে আপনার সমস্ত ভয়। হঠাৎ কেন যেন মনে হলো আমার মাথার উপরে কিছু নড়ছে। উপরে তাকিয়ে দেখে রাতের সেই লাশটির মাথা সেটি ঝুলছে। এটা দেখে আমি ঘরের দিকে দৌড় দিই। দৌড়াতে গিয়ে আমি হোঁচট খাই এবং আমি ওই লাশটার উপরেই পড়ি। দেখে আমি ওই লাশটার উপরে ছিটকে অন্য জায়গায় চলে যাই এবং দেখি ওই নারী আমার দিকে আসছে। এইসব আমি আর নিতে পারছিলাম না। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে অন্যদিকে দৌড় দিই, আবার হোঁচট খাই, আবার উপর হয়ে যাই। সোজা হতেই দেখি ওই নারী মূর্তি আমার মুখের উপরে বাতাসে ভাসছে। এই প্রথমবার আমি ওই নারী মূর্তিটির চেহারা দেখতে পাই। এত বিভৎস, কি বলবো, মনে হচ্ছে কেউ যেন তার মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। এসব দেখে আমি জ্ঞান হারালাম। এরপর যখন জ্ঞান ফেরে আমি হাসপাতালে, আমার গায়ে আকাশ পাতাল জ্বর। জ্ঞান ফেরার পর সবাইকে সেই রাতের সেই ভয়াবহ ঘটনাটি বললাম। প্রায় 15 দিন জ্বরে ভোগার পর সুস্থ হয়ে জানতে পারি আমাকে পরদিন ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আমাকে পাওয়া যায় বাগানের কোনায়। এই ঘটনার পর বাবা আমাদের এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে ওই বাসায় আগে যে পরিবারটি থাকতো তাদের একটি মেয়ে ছিল। একদিন কলেজ যাওয়ার পথে মেয়েটির মুখে কেউ অ্যাসিড মারে। পরবর্তীতে মেয়েটি ওই গাছে আত্মহত্যা করে মারা যায়। এরপর ওই বাসায় আর কেউ থাকতে পারে না। যারা থাকে তারা বিভিন্ন অলৌকিক ঘটনার শিকার হয়। এরপর আমরা খুব তাড়াতাড়ি বাসাটি ছেড়ে দিই এবং এটাই ছিল আমার ঘটনা। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, ভুল হলে ক্ষমা করবেন। ভূত.com-এর আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা। এরপর তিনি বলছেন স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ সো মাচ আপনার এই চমৎকার ঘটনাটির জন্য। মাঝখানে যে আমি ভাবার কথা বলছিলাম, ভাবুন তো এটা, ভাবুন তো ওটা, এটা কিন্তু আমার কথা ছিল, এটা কিন্তু উনি লেখেন নাই। সো এই ছিল ঘটনা। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে এবং আমি এই ঘটনাটা পড়ে খুব মজা পেয়েছি। ভালো লাগা না লাগা এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু আমার পড়তে খুব ভালো লেগেছে। যাই হোক, চলুন, আমরা জানি না এরপরে ঘটনা আছে কিনা। এই ঘটনাটি এখানেই শেষ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন।